আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের নিয়মিত অনলাইন ক্লাসে তোমাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা এসএসসি ইংলিশ সেকেন্ড পেপার ঢাকা বোর্ড 2019-এর কোয়েশ্চেন 4 নিয়ে আলোচনা করব, যেখানে একটি রাইট ফর্ম ভার্বসের প্যাসেজ দেওয়া আছে। চলো আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। যে শব্দগুলো তোমাদের দেওয়া আছে অর্থাৎ গিভেন ওয়ার্ডগুলো হচ্ছে থিঙ্ক, ডাই, দেখো এখানে এই যে থিঙ্ক, ডাই, বি, ডিপেন্ড, অনার, ইন্সপায়ার, স্যাক্রিফাইস, রিমেম্বার। তো আমি একটু অর্থগুলো একটু ছোট করে বলে দিচ্ছি তোমাদেরকে। থিঙ্ক অর্থ চিন্তা করা, ভাবা, ডাই অর্থ মরা, বি মানে এখানে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, অর্থাৎ বি ভার্ব হিসেবে ইউজ হয়েছে, এটার মধ্যে থাকবে এম, ইজ, আর এবং ওয়াজ, ওয়ার। আচ্ছা, ডিপেন্ড মানে প্রতিরোধ করা, প্রতিরক্ষা করা, তারপর হচ্ছে রক্ষা করাও হইতে পারে, এবং অনার মানে সম্মান করা, ইন্সপায়ার উৎসাহ প্রদান করা, উদ্দীপনা দেয়া, প্রেরণা যোগানো, স্যাক্রিফাইস মানে ত্যাগ করা, বিলিয়ে দেয়া, আর রিমেম্বার মানে স্মরণ করা। আচ্ছা, আমরা আমাদের প্যাসেজটাতে চলে যাই এখন। দেখো, তো আমি যদি প্যাসেজটা তোমাদেরকে একটু পড়ে শোনাই। দেখো, এখানে প্যাট্রিয়টিজম সম্পর্কে বলা হচ্ছে। প্যাট্রিয়টিজম মানে হচ্ছে দেশপ্রেম। প্যাট্রিয়টিজম অর্থ হচ্ছে দেশপ্রেম। তাহলে প্যাট্রিয়টিজম ইজ এ নোবেল ভার্চু, একটা মহৎ গুণ। প্যাট্রিয়টিজম হচ্ছে একটা মহৎ গুণ। আচ্ছা, ইট ড্যাশ এ ম্যান টু শেড দ্য লাস্ট ড্রপ অফ ব্লাড। এটা একজন মানুষকে ড্যাশ করে, টু শেড মানে দিতে, দ্য লাস্ট ড্রপ অফ ব্লাড, এই যে লাস্ট ড্রপ অফ ব্লাড এটার মানে হচ্ছে শেষ রক্তবিন্দু। টু ড্যাশ দ্য ফ্রিডম অফ হিজ কান্ট্রি, তার দেশের স্বাধীনতা ড্যাশ করার জন্য। অর্থাৎ এটা একজন মানুষকে উৎসাহ দেয়, উদ্দীপনা দেয়, প্রেরণা যোগায় তার দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য, জীবনের শেষ রক্তবিন্দু ঢেলে দিতে। ওকে, এরপরে আ ম্যান উইদাউট প্যাট্রিয়টিজম বলা হচ্ছে প্যাট্রিয়টিজম ছাড়া ব্যক্তি, অর্থাৎ দেশপ্রেমহীন একজন মানুষ ড্যাশ নট বেটার দ্যান আ বিস্ট। দেখো, অর্থাৎ পশুর চেয়ে সে বেটার না, সেটা বলা হচ্ছে আ বিস্ট। ওকে, এ ট্রু প্যাট্রিয়ট অর্থাৎ সত্যিকারের দেশপ্রেমিক ড্যাশ বাই অল, সত্যিকার দেশপ্রেমিক মানুষের দ্বারা কি হয়, এখানে এমন একটা শব্দ বসাতে হবে। আচ্ছা, এরপর হি অলওয়েজ, সে সবসময় ড্যাশ ফর দ্য ওয়েলফেয়ার অফ হিজ কান্ট্রি। ওয়েলফেয়ার মানে হচ্ছে কল্যাণ, এই ওয়েলফেয়ার মানে হচ্ছে কল্যাণ। সে সবসময় মানে তার দেশের কল্যাণের কথা চিন্তা করে। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে অপরপক্ষে, দ্য আনপ্যাট্রিয়টিক ম্যান বলা হচ্ছে দেশপ্রেমহীন মানুষেরা ড্যাশ অনলি ফর হিজ ওন ইন্টারেস্ট, অর্থাৎ নিজেদের লাভের কথাই সবসময় তারা ভাবে। দে ড্যাশ ইভেন আফটার দেয়ার ডেথ। ওকে, তাদের এমনকি তাদের মৃত্যুর পরেও কি করা হয়। আচ্ছা, সেটাই। এরপরে দ্যাট ইজ হোয়াই, আচ্ছা, যার কারণে দোজ হু ড্যাশ দেয়ার লিভস ইন 1971 ড্যাশ অ্যান্ড ড্যাশ ফর এভার, অর্থাৎ 1971 সালে এখানে একটা ঘটনা বলা হচ্ছে, যারা 1971 সালে জীবন দিয়েছিল তাদেরকে কি করা হয় সেটা আমরা এখানে এই যে গ্যাপসগুলোতে বসাবো। তাহলে মোটামুটি আমরা একটা ধারণা পেলাম যে এখানে প্যাট্রিয়টিজম অর্থাৎ দেশপ্রেম সম্পর্কে একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া সম্পর্কে এখানে এক্সপ্লেনেশন করা হচ্ছে। তো আমরা প্রথমটার অ্যান্সারটা দেখব। দেখো, প্রথমটা হচ্ছে তোমার কি দেয়া আছে, ইন্সপায়ার্স, তাই না? ইন্সপায়ার্স দেয়া আছে। যদি আমরা একটু ইরেজ করি এগুলো, ওকে, দেখো এই যে ইন্সপায়ার্স এখানে, তাই না? ইন্সপায়ার্স। আচ্ছা, তো তোমাদের যে কাজটা প্রথমেই করতে হবে সেটা হচ্ছে একটা বাক্যের, যেমন এখানে গ্যাপস দেওয়া আছে, তাই না? এই যে, তো এই গ্যাপসে আসলে কোন শব্দটা বসালে অর্থটা পরিপূর্ণ হবে সেটা আগে তোমরা প্রথমে চুজ করবা। তো আমরা যদি এখানে ইন্সপায়ার বসাই, তাহলে দেখো ইট ইন্সপায়ার আ ম্যান, এটা একজন মানুষকে অনুপ্রেরণা দেয়, প্রেরণা দেয়, টু শেড দিতে দ্য লাস্ট ড্রপ অফ ব্লাড, শেষ রক্তবিন্দু। ঠিক আছে, তাহলে এখানে যদি ইন্সপায়ার আমরা বসাই এ নাম্বারে, তাহলে সেটা অর্থ মিলে। আচ্ছা, তো ইন্সপায়ার বসালাম, এখন ইন্সপায়ারের সাথে এস কেন হলো? দেখো, এখানে যে ওয়ার্ডটা দেওয়া আছে সেখানে কিন্তু এসটা দেয়া নাই। গিভেন ওয়ার্ড দেখো এস নাই, আর এখানে বাড়তি একটা
অ্যাজ আসলো, তাই না? কিন্তু এটা কেন আসলো? আমরা যদি একটু খেয়াল করি, দেখো এখানে একটা নোট দেওয়া আছে, যেমন বিউটি, চ্যারিটি, কন্টেন্টমেন্ট, কিউরিওসিটি, জেনারসিটি, অনেস্টি, এভাবে এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট আইডিয়া। ঠিক আছে, আমরা জানি অ্যাবস্ট্রাক্ট নাউন সম্পর্কে আমরা পড়েছি, কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। কিছু নাউন আছে যেগুলোকে দেখা যায় না, তবে সেগুলো আছে, এগুলো অনুভব করতে হয়। সেগুলো কিন্তু দেখা যায় না, ছোঁয়া যায় না, সেগুলো পরিমাপ করা যায় না, অর্থাৎ সেগুলো তোমার কোনো পাল্লাতে নিক্তিতে সেগুলোকে ওজন করা যায় না। যেমন বিউটি, সৌন্দর্য, এটাকে কিন্তু আসলে দেখা যায় না সৌন্দর্যটা। এটা কেমন, তুমি যদি সৌন্দর্য আঁকতে চাও সেটা আঁকতে পারবে না। চ্যারিটিটা যদি আঁকতে চাও আঁকতে পারবে না। যেমন এখানে যে অনেস্টি, অনেস্টি তুমি আঁকতে পারবে না, তবে একজন অনেস্ট ম্যানের তুমি প্রতিকৃতি আঁকতে পারো। ঠিক আছে, এরকম করে কিউরিওসিটি কেমন সেটা আমরা কিন্তু জানি না, আসলে দেখি না, এগুলো কোনো তোমার অবয়ব নেই। আচ্ছা, তো এইগুলো হচ্ছে তোমার অ্যাবস্ট্রাক্ট আইডিয়া। ঠিক আছে, এই যে অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, এখানে আমি লিখে দিয়েছি অ্যাবস্ট্রাক্ট আইডিয়া। তো অ্যাবস্ট্রাক্ট আইডিয়াগুলোর অধিকাংশই কিন্তু বর্ণনাটা তোমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে ফলো করে। ঠিক আছে, এখানে প্যাট্রিয়টিজম, এটা একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া। ঠিক আছে, তো এটার যে বর্ণনাটা হবে প্যাট্রিয়টিজম সম্পর্কে পুরো প্যাসেজটা মূলত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকেই ফলো করবে অধিকাংশ ক্ষেত্রে। ওকে, তো যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ এই বাক্যটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো এই বাক্য প্রেজেন্ট ইনডিফিনিট এবং এই সাবজেক্টটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। ঠিক আছে, তো আমরা জানি যে কোনো একটা বাক্য যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় এবং সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, তাহলে যে ওয়ার্ডটা বসাবো তার সাথে আমরা কি যোগ করব? অ্যাজ বা ইয়াস যোগ করব। ওকে, ঠিক আছে, আমার মনে হয় আমি তোমাদের প্রথম লাইনটা বোঝাতে পেরেছি। তারপর আমরা পরের বাক্যে চলে যাব। তার আগে আমি এগুলো একটু ইরেজ করে নিই। ঠিক আছে, এরপরে বি নাম্বারটা হবে ডিপেন্ড। ডিপেন্ড হবে, এখানে আমরা ডিপেন্ড বসাবো বিতে। ডিপেন্ড শব্দটা এটা কোনো পরিবর্তনই হয়নি, কেন হয়নি সেটা আমরা একটু পড়বো। আচ্ছা দেখো, ডিপেন্ডটা তুমি অর্থ যদি মিলাতে চাও, যেমন টু ডিপেন্ড দ্য ফ্রিডম অফ হিজ কান্ট্রি, তার দেশের স্বাধীনতাকে রক্ষা করার জন্য, তাহলে এখানে ডিপেন্ডই বসবে, তাই না? আচ্ছা, তো টু এর পর ডিপেন্ড বসেছে কিন্তু কোনো পরিবর্তন হয়নি। ঠিক আছে, কেন হয়নি আমরা এখানে দেখে নিই যে টু প্লাস ভার্ব ওয়ান, অর্থাৎ টু এর পর যে ভার্বটা তুমি বসাবা সেটার কোনো পরিবর্তন হবে না। ভার্ব ওয়ান মানে ভার্বের বেস ফর্মের কথা আমি এখানে বলছি। ঠিক আছে, ভার্বের বেস ফর্ম, এ ডিপেন্ডস হবে না, তারপরে ডিপেন্ডেন্ট হবে না, বা ডিপেন্ডেন্ট ভার্ব টু হবে না, ভার্ব থ্রি হবে না। ঠিক আছে, ভার্বের কোনো পরিবর্তন হবে না। টু এর পরে যে ভার্বটা বসাবা সেটা ভার্ব ওয়ান হবে। আচ্ছা, তবে মনে রাখবা, যেমন ওন আপ টু, তারপরে হচ্ছে গেট অ্যারাউন্ড টু, লিড আপ টু, স্ট্যান্ড আপ টু, এভাবে করে এই শব্দ যুগল যদি দেয়া থাকে হ্যাবিচুয়েটেড টু, এই যে এখান পর্যন্ত, এগুলোর পরে কিন্তু যে ভার্বটা বসবে তার সাথে কিন্তু আইএনজি যোগ করতে হবে। সাধারণত টু এর পরে ভার্ব ওয়ান হবে। ঠিক আছে, কিন্তু এই শব্দ যুগল যদি থাকে, যেমন ওন আপ টু, লুক ফরওয়ার্ড টু, তারপর অবস্টেকল টু, কমিট টু, ডিউ টু, এগুলো যদি থাকে, এই ধরনের ওয়ার্ডগুলো বা ওয়ার্ডসগুলো যদি থাকে, সেক্ষেত্রে আমরা সেগুলোর পরে যে ভার্বটা বসাবো তার সাথে কি যোগ করব? আইএনজি যোগ করব। ওকে, এরপরে আমরা চলে যাব পরের আচ্ছা হ্যাঁ, আমি এগুলো একটু ইরেজ করি। ওকে, তারপরে আমাদের এখানে কি হয়েছে, দেখো ইজ হয়েছে, তাই না? ইজটা কোথায়? এখানে আমরা একটু একটু পড়ে দেখি তো ইজ মিলে কিনা। দেখো, এ ম্যান উইদাউট প্যাট্রিয়টিজম, প্যাট্রিয়টিজম ছাড়া একজন ব্যক্তি, মানে দেশপ্রেমী একজন ব্যক্তি, ড্যাশ ইজ নট বেটার দ্যান আ বিস্ট, বলা হচ্ছে একজন পশুর চেয়ে কিন্তু সে উন্নততর নয়, পশুর চেয়ে কিন্তু সে কিন্তু ভালো নয়, উৎকৃষ্ট নয়, সে পশুর চেয়েও নিকৃষ্ট, অর্থাৎ এটা বোঝাতে চাচ্ছে। তো এখানে ইজটা কেন হলো? ইজটা হলো, আমরা একটু যদি গঠনটা একটু দেখি এখানে, দেখো এই যে নট প্লাস অ্যাডজেক্টিভ যদি থাকে, নট প্লাস অ্যাডজেক্টিভ, ঠিক আছে, তার আগে একটা ভি ভার্ব বসাতে হবে আমাদের, অ্যামিজ আর ওয়াজ আর বসবে। ঠিক আছে, কি বলছি আমি, যে নট প্লাস অ্যাডজেক্টিভ যদি থাকে, আমরা একটু দেখি যে দেখো যে নট বাক্যে নট আর অ্যাডজেক্টিভ হচ্ছে বেটার, তাই না? তাহলে নটের পরে অ্যাডজেক্টিভ দিয়ে আছে। ঠিক আছে, যার কারণে আমরা এখানে কি বসাবো? একটা ভি ভার্ব বসাবো, ভি ভার্ব, অর্থাৎ অ্যামিজ আর ওয়াজ আর। এই যে এখানে ভি ভার্বটা দেওয়া আছে না, তো এখান থেকে কি আসবে? এম ইজ আর আসবে, এখান থেকে এখানে এম ইজ আর এর যে কোনো একটা আসবে, এম ইজ আর। যেহেতু পুরো প্যাসেজটা প্রেজেন্ট ইনডিফিনিট, আমরা এম ইজ আর ইউজ করবো, ওয়াজ ওয়ার না।
তো এখানে একজন ব্যক্তির কথা বলা হচ্ছে, তাই না? এটা সিঙ্গুলার, সাবজেক্টের থার্ড পারসন সিঙ্গুলার, যার কারণে আমরা এখানে ইজ বসিয়েছি। ওকে, আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা পরের গ্যাপস চলে যাব। ডি নাম্বারে কি দেওয়া আছে আমরা যদি একটু দেখি, ট্রু প্যাট্রিয়ট ড্যাশ বাই অল। ঠিক আছে, আচ্ছা, তো একজন সত্যিকারের দেশপ্রেমিক ড্যাশ বাই অল সকলের দ্বারা কি হয় সেটা। আচ্ছা, এখানে উত্তর দেওয়া আছে ইজ অনার্ড। তো হ্যাঁ, ঠিক আছে, মানে সবাই তাকে সম্মান করে, সকলের দ্বারা সে সম্মানিত হয়। তো শব্দটা হচ্ছে অনার, ঠিক আছে, এই যে অনার, কিন্তু হয়ে গেল ইজ অনার্ড। অনারের পরে ইডি যুক্ত হলো, অর্থাৎ এটা ভার্ব 3 হলো, আর এখানে ইজ আসলো। কেন সেটা? এটা একটা প্যাসিভ ভয়েস, আর প্যাসিভ ভয়েস যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে এম ইজ আর এবং ভার্ব 3 হবে, অর্থাৎ এম ইজ আর বসাতে হবে, আর যে ভার্বটা দেওয়া থাকবে, যেমন এখানে অনার দেওয়া আছে, এটাকে ভার্ব 3 অর্থাৎ ভার্বের ফার্স্ট পার্টিসিপল করতে হবে। তার মানে এই বাক্যটা প্যাসিভ ভয়েস ছিল, এবং যেহেতু পুরো প্যাসেজটা প্রেজেন্ট ইনডিফিনিট সেহেতু আমরা এম ইজ আর লিখবো প্রথমে, এরপরে ভার্বের 3 নাম্বার সকল প্যাসিভ ভয়েসে ভার্ব 3 হবে, অর্থাৎ ভার্বের ফার্স্ট পার্টিসিপল হবে। আচ্ছা, এখন প্রশ্নটা হচ্ছে যে এটা প্যাসিভ ভয়েস তুমি কিভাবে বুঝবা? এই যে এ ট্রু প্যাট্রিয়ট ইজ লাভ বাই অল, এটা প্যাসিভ ভয়েস কিভাবে বুঝবা? দেখো, প্যাসিভ ভয়েস চেনার কিছু উপায় দেওয়া আছে। যেমন প্যাসিভ ভয়েসে টু বি প্লাস ভার্ব 3 থাকে, টু বি প্লাস ভার্ব 3, এখানে কি টু বি প্লাস ভার্ব 3 আছে? এখানে কোনো ভার্বই দেওয়া নাই, তার মানে প্রথমটা আমরা এখানে খুঁজে পাইনি, তাই না? আর পরেরটা দেখি, দেখো টু বি বিং ভার্ব 3, এটা কি দেওয়া আছে? না, এটাও নাই। টু হ্যাভ বিন প্লাস ভার্ব 3, এটাও নাই। তারপরে মোডাল অক্সিলিয়ারি বি প্লাস ভার্ব 3, এটাও কিন্তু নাই। এরপরে বাই প্লাস নাউন অথবা প্রোনোমিনাল অবজেক্ট যেমন হিম, হার, মি, এগুলো। তাহলে বাই এর পরে নাউন অথবা প্রোনোমিনাল অবজেক্ট কি দেওয়া আছে? হ্যাঁ, দেখো এই যে বাই দেওয়া আছে, এরপরে অল নাউনটা দেওয়া আছে, দেখেছো? তার মানে এটা দ্বারা আমরা বুঝতে পারবো এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। মাঝে মাঝে এগুলো দেয়া থাকবে না, তখন কিভাবে বুঝতে হবে? তখন সাবজেক্ট নিষ্ক্রিয় নাকি সক্রিয় তা তোমাকে দেখতে হবে। এখানে সাবজেক্ট হচ্ছে এ ট্রু প্যাট্রিয়ট, তাই না? একজন সত্যিকার দেশপ্রেমিক। তো একজন সত্যিকার দেশপ্রেমিক আমরা যদি এখানে যদি অনার বসাই, সম্মান করে, তাই না? এই সম্মান করার কাজটা কিন্তু সত্যিকারের দেশপ্রেমিক দ্বারা হয় না, সত্যিকারের দেশপ্রেমিককে সম্মান করা হয়, তাই না? তাহলে এখানে যে শব্দটা বসাবো আমরা, এই যে অনার শব্দটা যে এখানে আমরা বসাবো, এটা একটা কাজ, এই কাজটা কিন্তু সাবজেক্ট করে না, যার কারণে সাবজেক্ট হচ্ছে নিষ্ক্রিয়। এই কাজটা এজেন্ট হচ্ছে অবজেক্ট, অর্থাৎ বাইয়ের পরে যে এজেন্টটা থাকবে তার দ্বারা সম্পন্ন হবে, যার কারণে সাবজেক্ট এখানে নিষ্ক্রিয়। আমরা দুভাবে এটা চিনতে পারি। আচ্ছা, যাই হোক, তো এখানে বাই প্লাস নাউন দিয়ে আছে, এই কারণে আমরা বুঝে নেব এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। তো প্যাসিভ ভয়েস সেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যার কারণে এম ইজ আর আমরা বসাবো, আর হচ্ছে ভার্ব 3, এম ইজ আর এরপরে ভার্ব 3 আমরা বসাবো। ওকে, আচ্ছা, ঠিক আছে। এরপরে ই নাম্বারটা আমরা দেখব। দেখো, হি অলওয়েজ ড্যাশ ফর দ্য ওয়েলফেয়ার অফ হিজ কান্ট্রি, সে সবসময় তার দেশের কথা চিন্তা করে, এরকম। তাহলে থিংস, তাই না? তো থিংসটা কেন হবে? দেখো, এখানে থিংস দেয়া আছে, অ্যাস মূল শব্দটা ছিল থিঙ্ক, এই দেখো এই যে উপরে একেবারে ফার্স্ট যেটা আছে থিঙ্ক দেয়া আছে, কিন্তু হয়ে গেল থিংস। কেন সেটা আমরা যদি একটু পড়ে নিই। দেখো, অলওয়েজ, ডেইলি, এভরিডে, এভরি মান্থ, এভরি ইয়ার, জেনারেলি, নেভার, নর্মালি, ভেরি অফেন, অর্ডিনারি, নাও অ্যান্ড দেন, এই ধরনের শব্দগুলো যদি থাকে তাহলে এগুলো সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট হয়, না হয় ফার্স্ট ইনডিফিনিট হবে। হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে বাক্যটা, না হলে ফার্স্ট ইনডিফিনিট হবে। ঠিক আছে, তো যেহেতু এখানে প্যাট্রিয়টিজম সম্পর্কে বলা হচ্ছে, আমরা একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া সম্পর্কে এক্সপ্লেনেশন করা হচ্ছে। আমরা বলেছিলাম পুরো প্যাসেজটার অধিকাংশ বাক্যই হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই না? তাহলে এটাও প্রেজেন্ট ইনডিফিনিটের হলে আমরা জানি যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার ভার্বের সাথে অ্যাজ বাই ইজ যুক্ত হবে। যেহেতু এই লাইনটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে ফলো করে, আর এখানে সাবজেক্ট হচ্ছে হি, এই হিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, যার কারণে এখানে যে ভার্বটা তুমি বসাবা বা তোমরা বসাবা সেটার সাথে অ্যাজ বাই ইয়েস হবে, যার কারণে থিঙ্কের সাথে কি হয়েছে? থিংস হয়েছে। ওকে, এরপরে যদি আমরা পরেরটাতে চলে যাই, দেখো পরের বাক্য হচ্ছে অন দ্য আদার হ্যান্ড, পক্ষান্তরে বা অন্যদিকে দ্য আনপ্যাট্রিয়টিক ম্যান।
আচ্ছা, আনপ্যাট্রিয়টিক ম্যান এখানে বলা হচ্ছে দেশপ্রেমহীন মানুষদের কথা। এই যে ম্যান এটা কিন্তু ফ্লুরাল, ঠিক আছে, আনপ্যাট্রিয়টিক ম্যান এটা কিন্তু ফ্লুরাল। তো এখানে শব্দ চুজ করতে গেলে তোমাকে এখানে থিঙ্ক ইউজ করতে হবে অর্থ মেলানোর জন্য। আচ্ছা, তাহলে থিঙ্কটা আমরা ইউজ করবো, কিন্তু থিঙ্কের কোনো পরিবর্তন হবে না। কেন পরিবর্তন হবে না আমরা একটু দেখে নিই। প্রেজেন্ট ইনডিফিনিটের সাবজেক্ট যদি থার্ড পারসন ফ্লুরাল হয়, ফ্লুরাল তাই না, ফ্লুরাল বলা হচ্ছে, তাহলে ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস হয় না। এখানে ম্যান শব্দটা হচ্ছে ফ্লুরাল। কথা বুঝতে পেরেছো? যেহেতু এটা ফ্লুরাল, আমরা পড়েছিলাম থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস হবে, তাহলে থিংস হতো যদি এখানে যদি সিঙ্গুলার সাবজেক্ট থাকতো। যেহেতু এটা থার্ড পারসন ফ্লুরাল, এখানে থিঙ্কের কোনো পরিবর্তন হবে না। ওকে, তারপরে আমরা জিতে চলে যাব। আচ্ছা, এরপরে দেখো, দে ড্যাশ ইভেন আফটার দেয়ার ডেথ, তাদেরকে এমনকি তাদের মৃত্যুর পরেও কি করা হয়, স্মরণ করা হয়। তো অর্থটা মেলানোর জন্য আমরা এখানে কি নিয়ে আসবো, রিমেম্বার এই শব্দটা নিয়ে আসবো, তাহলে অর্থটা মিলবে। এখন রিমেম্বারের আগে আর হলো, রিমেম্বারের পরে ইডি যুক্ত হলো, কিন্তু কেন সেটা আগের মতোই। খেয়াল করো, আমরা প্যাসিভ ভয়েস চেনার উপায়গুলোতে পড়েছিলাম, অনেকগুলো উপায় পড়েছিলাম, সেখানে এটা 6 নম্বর উপায়টা ফলো করছে। এই যে 6 নম্বর ওয়েটাকে ফলো করছে প্যাসিভ ভয়েস। তুমি কিভাবে চিনবা দেখো, অর্থাৎ এখানে সাবজেক্ট হচ্ছে দে, ভালো করে একটু খেয়াল করো, সাবজেক্ট হচ্ছে দে। তো এখানে আমরা কোন শব্দটা বসিয়েছি, এখানে আমরা বসিয়েছি রিমেম্বার, তাই না। এই যে রিমেম্বার শব্দটাকে আমরা এখানে বসালাম। রিমেম্বার মানে হচ্ছে স্মরণ করা, রিমেম্বার মানে হচ্ছে স্মরণ করা। ওকে, তো এটা একটা কাজ, তাই না, রিমেম্বার একটা কাজ, স্মরণ করা একটা কাজ, আর এই কাজটা কে করবে, দে করবে, তাই না, দে মানে তারা। আচ্ছা, তো তারা বাক্যটা যদি একটু পড়ে নিই আমরা, দে রিমেম্বার, তারা স্মরণ করে ইভেন আফটার দেয়ার ডেথ, তাদের মৃত্যুর পরেও। অর্থাৎ তারা যখন মারা যাবে, ইভেন আফটার দেয়ার ডেথ, মরার পরে কিন্তু তারা স্মরণ করবে। এবং কাজটা কি তারা করতে পারবে? মরার পরে কি কেউ স্মরণ করতে পারে? দেখো তো, একটু মাথা খাটাও, যে দে হচ্ছে সাবজেক্ট, এখানে দেটা হচ্ছে সাবজেক্ট, আর ভার্বটা হচ্ছে তোমার রিমেম্বার। আমরা এই যে রিমেম্বারটা, এটা হচ্ছে কাজ, তাই না, স্মরণ করা। দেটা, দে যারা, তাদের কিন্তু মেরে ফেলা হয়েছে। এই যে এখানে বলা হচ্ছে দে আফটার দেয়ার ডেথ, তার মানে হচ্ছে তারা মরে গিয়েছে। তো মরার পরে তারা এই যে রিমেম্বার, এই কাজটা কি তারা করতে পারবে বলো দেখি? না, এটা কিন্তু তারা করতে পারবে না। তাহলে বোঝা যাচ্ছে যে এখানে সাবজেক্ট হিসেবে দে বসেছে, কিন্তু এটা নিষ্ক্রিয়, এটা কোনো কাজ করবে না। রিমেম্বার যে কাজটা, এটা দে দ্বারা সম্পন্ন হবে না। তো দে দ্বারা যেহেতু সম্পন্ন হবে না, সেহেতু দেটা এখানে নিষ্ক্রিয়, এই কারণে এটা প্যাসিভ ভয়েস। তাহলে আমরা এই যে 6 নাম্বার যে নিয়মটা আছে প্যাসিভ ভয়েস চেনার, এটা অনুযায়ী এটাকে চিনতে পারবো যে সাবজেক্ট নিষ্ক্রিয় নাকি সক্রিয়, তা দেখতে হবে। আচ্ছা, তো আমরা বুঝলাম যে দে এখানে নিষ্ক্রিয়, অর্থাৎ এটা একটা প্যাসিভ ভয়েস হবে। তো প্যাসিভ ভয়েস যেহেতু, এবং এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আমরা কি বসাবো তোমার দেখো, এই যে এম ইজ আর, তাই না, এম ইজ আর, আর ভার্ব 3, ঠিক আছে। তো দে যেহেতু থার্ড পারসন ফ্লুরাল, যার কারণে আমরা এখানে কি বসিয়েছি, আর বসিয়েছি, আর, ঠিক আছে। আর ভার্ব 3 কি, রিমেম্বারের ভার্ব 3 হচ্ছে রিমেম্বার্ড। ওকে, ঠিক আছে। তারপরে আমরা যে নাম্বারে চলে যাব, এখানে আই যে, দুঃখিত প্রিয় শিক্ষার্থীরা, এখানে যে এইচ এবং আয়ের যে অ্যান্সারটা ছিল সেটা কোনোভাবে ডিলিট হয়ে গেছে স্লাইডটা। আচ্ছা, যাই হোক, আমি এখানে লিখে দিয়েছি। দেখো, এই যে এইচ নাম্বার হচ্ছে স্যাক্রিফাইসড হবে। তো স্যাক্রিফাইসটা কেন হবে আমরা একটু পরে দেখি। দ্যাট ইজ হোয়াই, যার কারণে দোজ হু, যারা, ড্যাশ দেয়ার লাইফস ইন 1971। আচ্ছা, এখানে দেখো একটা সালের কথা উল্লেখ আছে 1971, তাই না। যদি এরকম থাকে, ওয়ান্স থাকে, তারপরে লং অ্যাগো থাকে, লং সিন্স, তারপরে এরকম যদি থাকে কিছু শব্দ যেগুলো দ্বারা অতীত বোঝাচ্ছে, যেমন ইয়েস্টারডে থাকতে পারে, লাস্ট ইয়ার, লাস্ট মান্থ, লাস্ট উইক, এই ধরনের শব্দ যদি থাকে, অথবা কোনো সাল যদি থাকে অতীতের, অতীতকালের, অর্থাৎ বাক্যে এমন কোনো শব্দ থাকে যেটা দ্বারা অতীত নির্দেশ করে, সেক্ষেত্রে ওই বাক্যগুলো ফার্স্ট ইনডিফিনিট হবে, ঠিক আছে। অধিকাংশ ক্ষেত্রে কি হবে, ফার্স্ট ইনডিফিনিট। তো ফার্স্ট ইনডিফিনিটে ভার্ব টু হয়, অর্থাৎ
ভার্বের ফার্স্ট ফর্ম হয়। তো এখানে অর্থ মিলানোর জন্য এই বাক্যের আমরা এখানে কি দেব, স্যাক্রিফাইস দেব, তাই না? তো স্যাক্রিফাইস আমরা এখানে বসালাম, কিন্তু স্যাক্রিফাইসটা কি হয়ে যাবে, স্যাক্রিফাইসড হয়ে যাবে, যেহেতু এটা অতীত নির্দেশ করছে। ঠিক আছে, 1971 সাল এখানে বর্ণনা করা আছে, 1971 এটা অতীতের একটা সাল, যার কারণে এখানে যে ভার্বটা আমরা বসালাম সেটা ভার্ব টু, অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্ম হয়ে যাবে স্যাক্রিফাইসড। ওকে, এরপরে আই নাম্বারটা দেখো, আই নাম্বারটা হচ্ছে আর রিমেম্বার্ড, তাই না? এটা ওই যে ফ্যাসিভ ভয়েসের ওই রুলসটাই ফলো করা হচ্ছে। ঠিক আছে, একটু আগে আমরা যে ফ্যাসিভ ভয়েসের রুলসগুলো পড়েছি সেটা অনুযায়ী এখানে আর রিমেম্বার্ড হয়েছে, অর্থাৎ তাদেরকে স্মরণ করা হবে। রিমেম্বার যে স্মরণ করার এই কাজটা, এটা কিন্তু তারা করবে না, তাদেরকে করা হবে, যার কারণে তারা এখানে নিষ্ক্রিয়। তো নিষ্ক্রিয় হওয়া মানে সেটা ফ্যাসিভ ভয়েস। ফ্যাসিভ ভয়েসে আমরা জানি যে এম ইজ আর, ওয়াজ ওয়্যার, যদি সেটা ফার্স্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট ইনডিফিনিট হয়, আর হচ্ছে ভার্বের থ্রি, ভার্ব হচ্ছে রিমেম্বার্ড। ওকে, এরপরে যে নাম্বারটাও ফ্যাসিভ ভয়েসকে ফলো করবে, যার কারণে এখানে এই যে নাম্বারটা দেওয়া আছে অর্নার্ড হবে। তোমরা এখানে বলতে পারো যে অর্নার্ডের আগে অ্যামিজার ওয়াজার এগুলো বসেনি কেন, অ্যামিজার এটা বসেনি কেন? বসেনি কারণ অর্নার্ডের আগের শব্দও কিন্তু ফ্যাসিভ ভয়েসকে ফলো করেছে, তাই না? আগের যে ওয়ার্ডটা, এই যে অ্যান্ড এর আগে আমরা কিন্তু এই যে রিমেম্বার্ড বসিয়েছি, তাই না? রিমেম্বার্ড বসিয়েছি, সেটার আগে কিন্তু আমরা আর ইউজ করেছি, আর রিমেম্বার্ড। এরপরে আবার তুমি আর অনার্ড, তাই না? দুটো আর হয়ে যায়, তাই না? তো আর রিমেম্বার্ড আর অনার্ড। তো আমরা যদি সেটা গণিতের মতো করি, আর এখান থেকে কমন নিতে পারি, কমন নিয়ে আমরা একটা বসাবো, আর এখানে রিমেম্বার বসাবো, এরপরে পরেরটাতে অনার্ড বসাবো। ঠিক আছে, তো দুটো ভার্ব যদি একই হয়ে যায়, অক্সিলিয়ারি ভার্ব অর্থাৎ হেল্পিং ভার্ব যদি একই হয়ে যায়, আমরা শুধু প্রথমটাতে বসাবো, পরেরটাতে বসাবো না। ওকে, তো আমার মনে হয় তোমরা রাইট ফর্ম ভার্বসের এই প্যাসেজটা তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী অনলাইন ক্লাসের জন্য তোমাদেরকে অগ্রিম দাওয়াত দিচ্ছি। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।